আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব সম্প্রতি সরকার যে গ্যাসের দাম বাড়িয়েছে তার প্রভাব শিল্প কলকারখানার ক্ষেত্রে কি পড়বে, বিশেষ করে দেশের রড ইন্ডাস্ট্রিতে এটার প্রভাব কিভাবে পড়বে সেটি নিয়ে আমরা আজ কথা বলবো। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ স্টিল মিলস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শাহরিয়ার স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মাসুদুল আলম মাসুদ। জনাব মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্টক অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, সাথে শ্রোতা দর্শক মণ্ডলীদের। জি, আমরা আলোচনাটা শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আমরা তো জানি যে কিছুদিন আগে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, এখন আবার সম্প্রতি গ্যাসের দাম বাড়ালো। তো এই যে বিদ্যুতের পর আবার গ্যাসের দাম বাড়ালো, এতে করে আপনারা কতটা চাপ অনুভব করছেন? আমরা হতবাক, নির্বাক। মানে বাড়ানোর তো একটা লিমিটেশন থাকে, এই রকম বাড়ানোটা আমরা হতাশ হয়েছি, সকলেই আমরা মনে হয় হতাশ হয়েছি। তার কারণ এর আগেও বেড়েছে, কিন্তু আমাদের সমস্যার তো সমাধান হয়নি। আমরা এখনও নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎও পাচ্ছি না, দাম তো বেড়েছে। মূল সমস্যাটা কোথায়? আমাদের রিজার্ভ সংকট। আমরা এলএনজি আমদানি করতে পারছি না। আপনাকে এলএনজি আমদানি করার জন্য রিজার্ভ সংকটটাকে আগে দূর করতে হবে, তাহলে বাজারের সাথে সমন্বয় করুক, তাতে আমাদের বাধা নেই। আপনাদের তো সরকার থেকে এত ভর্তুকি দিবে, কিন্তু কিছু ভর্তুকি দিয়ে তো আমাদের এই জায়গায় আসতে হয়েছে, না হলে তো আমরা একসাথে তো এক লাফে তো আমরা ওই জায়গায় যেতে পারবো না। আমাদের যে সংকটটা এখন তৈরি হয়েছে, আমরা দীর্ঘদিন যাবৎ ইম্পোর্ট করতে পারি না। আমাদের দেশের 90% র মেটেরিয়াল আমদানি নির্ভর। সেই ক্ষেত্রে প্রায় আজকে অনেক দিন যাবৎ আমাদের ইম্পোর্ট বন্ধ। কিছু কিছু চালু হয়েছে, যেখানে আমার মাসে লাগবে 10,000 টন, সেখানে 1,000 টন 2,000 টন করে আসতেছে, এবং লোকালি যা আছে স্ক্র্যাপ সেটাকে দিয়ে আমরা সমন্বয় করে দাম চলতেছে, মিল চালিয়ে যাচ্ছি। এতে করে কিন্তু এই কিছুদিন আগে এই ডিসেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল মার্কেটে র মেটেরিয়ালের দাম কম ছিল, কিন্তু সেই কমের প্রভাবটা কিন্তু আমাদের মার্কেটে পড়েনি, তার কারণ আমরা ওই সময় মাল আমদানি করতে পারিনি। তো এই রকম শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, সব ইন্ডাস্ট্রির অবস্থাই কিন্তু একই রকম। আপনি বিলাসী পণ্যও বলেন, বিলাসী পণ্য আমদানি বন্ধ করে দিয়েছেন। এই বিলাসী পণ্য থেকে তো আমরা 200% ট্যাক্স পেতাম, সেটাও তো বন্ধ হয়ে গেছে। আজকে উল্টো রাজস্বের যে ঘাটতি দেখা দিবে, আমি জানি না সরকার কিভাবে এটা মোকাবেলা করবেন। তো আজকে প্রথমত আগে আমাদের অর্থনীতির চাকাটাকে চালু করতে হবে। চালু করতে হলে আমাদের এই আমদানিটা সহজ করতে হবে। এর জন্য যে রিজার্ভ সংকট আছে, সেটা যে কোনো উপায়ই হোক সরকারকে এটা সমাধান দিতে হবে। সমাধান না হলে কোনোটাই হবে না। আপনি আমাদের গ্যাসের দাম বাড়িয়ে দিলেন, আপনি যদি এলএনজি আমদানি না করতে পারেন, কোত্থেকে আমাদের সেই সমস্যার সমাধান করবেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যে আপনারা এমনিতে কাঁচামাল আনতে পারছেন না যতটুকু দরকার, এখন নতুন করে আবার গ্যাসের দাম বাড়ালো, তার মানে কি এটা মরার উপর খাড়ার ঘা হয়ে গেল? মরার উপর খাড়ার ঘা তো বটেই। আমাদের কাছে তো এটা অস্বাভাবিক লাগছে যে একদিকে আমাদের আমদানি করার জন্যই এটা দাম ঘোষণা, আগে আমদানি করলাম না, আমাকে দিয়ে যদি বলতো যে না এখন আমরা দিয়েছি, আমরা এখন প্রাইস অ্যাডজাস্ট করতে হবে, সেটা একটা কথা ছিল। এখন তো আমরা ফ্যাক্টরি চালাতে পারছি না, এখন যে গ্যাস আছে। আর আমাদের এখন যে দাম বাড়বে, তাতে প্রায় 2 থেকে 5,000 টাকা আমাদের ডাইরেক্টলি গ্যাসের কারণে, বিদ্যুতের কারণে দাম বেড়ে যাবে টন প্রতি। কিন্তু এর যে আরো রিয়াকশন আসবে, সব মিলায় হয়তো 10,000 টাকা দাম বেড়ে যাবে। এমনি সরকার ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ করে দিয়েছে। সারা পৃথিবীতে যখন ক্রাইসিস আসে, তখন গভর্নমেন্টের ব্যয় বাড়ায় দিয়ে দেশের অর্থনীতির চাকাটাকে চালু রাখে। আজকে আমার পাশাপাশি ইন্ডিয়াতে দেখেন প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, তার কারণ তাদের দেশটাও স্টিল প্রডিউসার কান্ট্রি, তারা স্টিল এক্সপোর্ট করে। এখন এক্সপোর্টের মার্কেট খারাপ, তাদের নিজস্ব ডিমান্ড ফুলফিল করার জন্য গভর্নমেন্ট ব্যয় বাড়িয়ে দিয়েছে, তাদেরটা ইন্ডাস্ট্রিগুলি সচল আছে। এই আমাদের ইন্ডাস্ট্রিগুলি যদি আজকে গভর্নমেন্ট তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ করে দিয়ে, এই ইন্ডাস্ট্রিগুলি যদি একবার বন্ধ হয়ে যায়, এগুলি চালু করা কিন্তু বিরাট ব্যাপার হয়ে যায়। পাশাপাশি অর্থনীতির সূত্র তো এটাও বলে, অর্থনীতি তো আমাদের কাজ বাড়লে বেসরকারি কাজও বাড়ে। হ্যাঁ, সরকারি কাজের সাথে বেসরকারি কাজ বাড়ে। মানে আজকে যে সমস্ত মেগা প্রকল্পগুলি হয়েছে, এই পদ্মা ব্রিজ হয়েছে, এই অঞ্চলগুলিতে যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, সেটা কিন্তু থমকে গেছে। একটা প্যানিক তৈরি হয়েছে। পাশাপাশি সরকারও ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ করে দিয়েছে। গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, তাহলে কি করে
যেই আমরা অর্থনৈতিক কর্মযজ্ঞটা সেখানে শুরু হতো সেটা কি দিয়ে করবে? সেই অবকাঠামো যদি না থাকে, যদি পাওয়ার না থাকে, গ্যাস না থাকে, কি দিয়ে করবে সেই কাজগুলো? এখন আপনি যেটি বলছিলেন যে এমনিতেই আপনাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাসের সরবরাহ ঘাটতি, পাশাপাশি কাঁচামাল সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকছে। কি পরিমাণ উৎপাদন বন্ধ থাকছে, মানে এমনি একটা আনুমানিক যদি একটা- আপনার 40% বা প্রোডাকশন এমনি কমে গেছে, জি ডিমান্ডও কমেছে সেই সাথে, যে কারণে এফেক্টটা হচ্ছে না। ডিমান্ডটাও বাড়তে হবে এবং আমাদের প্রোডাকশনও ফুল প্লেজেট হতে হবে, না হলে তো আমরা সার্ভাইভ করতে পারবো না, কেউই পারবে না। আমরা যে অবস্থায় এখন চলছে দেশটা, আজকে আমাদের দেশের যার আমদানি বন্ধ আছে, যাদের বাইং ক্যাপাসিটি তৈরি হচ্ছে, তা আজকে যে দুবাই যে আমাদের দেশে সবচেয়ে বেশি ফ্ল্যাট কিনছে, ওখানে যে কেন কিনছে? এখানে ইনসিকিউর অবস্থা ফিল করছে, যাদের সক্ষমতা আছে তারা সেখানে যেয়ে কিনতেছে। জি। এখানে বিলাসী পণ্য আমদানি বন্ধ করে দিয়েছেন, যাদের সক্ষমতা আছে তারা বাইরে থেকে এনে ব্যবহার করছে। তো মাঝখান থেকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত তার মানে হচ্ছে। আপনি বলতে চাচ্ছেন যে এই এলসি আমদানি, এলসির ক্ষেত্রে যে সরকার যে নিয়ন্ত্রণমূলক যে ব্যবস্থা নিয়েছে সেটি আসলে খুব বেশি কাজে লাগছে না বিলাসবহুলের ক্ষেত্রে। এলসির জন্য যে ব্যবস্থা নিয়েছে, এখন আপনার কাছে এটা তো আমি আমার ইন্ডাস্ট্রি চালাই, আমি জানি করোনার মধ্যে কি সংকট আমাদের আসবে, জি। সেই পূর্ব প্রস্তুতি তো আমরা নিয়ে রেখেছিলাম। আমরা তো সরকারের কাছ থেকে প্রণোদনা নিয়ে মিল চালাইনি। জি। হ্যাঁ, আমাদের কিছু আমরা ইন্টারেস্ট পেয়েছিলাম, জি। নামমাত্র 10% 20%-এর ইন্টারেস্ট আমরা হয়তো পেয়েছিলাম, কিন্তু ওই আমাদের কিন্তু লেবারদের বেতন ভাতা আমরা দিয়েছি সেই সময়, বরঞ্চ তাদেরকে ফ্যাক্টরিতে রেখে খাওয়ায় দাওয়ায় 3 বেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমরা ফ্যাক্টরি চালু রেখেছি। তো সেইভাবে আমরা আমাদের ক্রাইসিস মোকাবেলা করেছি। তো সরকার যারা পরিচালনা করেন তাদের তো সেই দূরদর্শিতা থাকতে হবে যে আমাদের ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড যে ক্রাইসিসটা আসছে, সেই জন্য তো আমাকে আগেই আমার রিজার্ভ সংকটটা তৈরি করে মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমাদের। না, এই তো যে- এখন সরকার নেওয়ার চেষ্টা করতেছে। IFM আসছে, আজকে হয়তো আমাদের বিশ্ব ব্যাংকের এমডি সাহেবও আসছেন, হয়তো আমরা পাবো। এই প্রবলেমগুলি আগে সলভ করবে সরকার, নিশ্চয়ই চেষ্টা করতেছেন। তবে আমরা অনুরোধ করব এই গ্যাসের দামটা আরো সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। যেটা করা হয়েছে, সরকার ভর্তুকি দিতে পারবে না, সরকার ভর্তুকি তো আমাদের ট্যাক্সের টাকাই দিবে। তা আমরা যদি আমাদের উৎপাদন যদি সচল থাকে, আমাদের যদি ব্যবসা বাণিজ্য চালু থাকে, আমাদের তো ট্যাক্সের টাকাই তো সরকার ভর্তুকি দিবে। না, কিন্তু সরকারের হাতে কি কোনো বিকল্প ছিল গ্যাসের দাম না বাড়িয়ে? এখন যে সিচুয়েশন, এখন তো বাড়ানোর কোনো যুক্তিকতা আমি দেখি না। এখন তো আমরা শুনছি এলএনজির দাম আরো কমেছে, জি আরো বেশি ছিল, এখন কমেছে। এটা বাড়া কমায় থাকে। হ্যাঁ, যদি এই রকম হয়, যখন বাড়াবে, কমবে, কমাবে। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের যে কমিশন বাণিজ্য আছে, জি এই কমিশন বাণিজ্যটা বন্ধ করতে হবে। আমার দেশে যে সিস্টেম লস আছে, এখনো গ্যাসে যে সিস্টেম লস আছে, সেটাকে বন্ধ করতে হবে। এইগুলি করেও তো আমরা কিছুটা খরচ কমায় আনতে পারি, কিছুটা ভর্তুকি কমায় আনতে পারি। আমরা ভর্তুকি খালি দিয়ে যাব আর লুটপাট বাড়িয়ে দিব, আর সেই লুটপাটের টাকা তো দেশের বাইরে চলে যাচ্ছে, যেই কারণে আজকে আমার রিজার্ভ সংকট। আচ্ছা এই রিজার্ভটাকে আগে, এই আমার তলার যে ফুটাটা আছে, এটাকে আগে বন্ধ করতে হবে। এই কমিশন বাণিজ্য বন্ধ হয়ে গেলে, এই লুটপাট বন্ধ হয়ে গেলে আমাদের এই ফুটোটা বন্ধ হয়ে যাবে। ওই টাকাটাই আমাদের বিদেশের রেমিটেন্স আসে গার্মেন্টস থেকে, আর আমাদের যে প্রায় 2 কোটির মতো লোক আছে বিদেশে থাকে, এই যাদেরকে আমরা এই প্রবাসী যারা, তাদের টাকাটাই তো আমাদের আসে। সেটা আসে প্রপার ব্যাংক চ্যানেলে আসে না, সেই টাকাটা আসে হুন্ডির মাধ্যমে। ওই টাকাটাই আবার হুন্ডির মাধ্যমে চলে যায়। তো ওইটাকে কিভাবে ব্যাংকের চ্যানেলে আনা যায়, এই জন্য আমাদের এই সব অঞ্চলে দেশে আমাদের এই ইয়েরা আছে, প্রবাসীরা আছে, সেখানে আমাদের এম্বাসিগুলি যদি কাজ করেন, তাদেরকে কি ফ্যাসিলিটি দিলে আমাদের ব্যাংক চ্যানেলে আনা যাবে, কেন তারা ব্যাংক থেকে দূরে থাকে, অনীহা থাকে, সেই সংকটগুলি যদি আমরা ফেস করতে পারি, মোকাবেলা করতে পারি, তাদের স্যাটিসফাইড করতে পারি, তাহলে ওই টাকাটা ব্যাংক চ্যানেলে সরকার আসবে। তো এখন প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছে, প্লাস ব্যাংকিং চ্যানেলে যাতে আসে সেক্ষেত্রেও নানা স্টেপ নিচ্ছে। তারপরে কি কাজে লাগছে না? কাজে লাগছে না তো, কাজে লাগছে না এই কারণে, ব্যাংকে আসলে এইখানে আমাদের দেশে টাকা পাঠায় কারা? অশিক্ষিত লেবার যারা কাজ করে, সেই টাকাগুলি আমাদের দেশে আছে। আর আমাদের দেশের বিত্তবানদের সন্তান যারা বাইরে যে থাকে, তারা কিন্তু এই দেশ থেকে অ্যাসেট বিক্রি করে আরো টাকা নিয়ে যাচ্ছে। তো ওই লোকগুলির যারা এখানে গার্ডিয়ান আছে, তারা ব্যাংকে যে ঢুকতেই তো সাহস পায় না।
ওরা যায় এখন ওই যে হয়েছে বিকাশ হয়েছে, বিকাশালাকে টাকা দেওয়ার আগে তার বাসায় টাকাটা পৌঁছে দেয়, তারপরে ওখানে পেমেন্ট করে, হুন্ডি। তো হুন্ডি করে। তো এই জিনিসগুলিকে যদি সরকার তাদেরকে কিভাবে সহজ করা যায়, এই গ্রামের লোকগুলি যারা মুখ্য সূক্ষ্ম লোক তারা কিভাবে ব্যাংকের টাকাটা সহজে পেতে পারে, এই ফ্যাসিলিটিগুলি করা হয়। তারপরে আবার ট্যাক্সেরও একটা ভয় থাকে, সেই সংখ্যাগুলি তাদের যদি কাটিয়ে দেওয়া হয়, মোটিভেটেড করা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এগুলি দূর হয়ে যাবে এবং আমাদের ব্যাংক চ্যানেলে আসবে। আরেকটা হলো আমাদের যে ব্যবসায়ীদের যে সমস্যা আছে, আমাদের যে প্রত্যেকটা আইটেমের উপরে একটা করা আছে, ট্যাক্সের একটা ট্যারিফ করা আছে। একটা মাল হয়তো আপনি 1 টন আনলে তার $200 ট্যারিফ আছে, কারো $300 আছে, যেভাবেই আছে। যদি এর কমে আসে সেইটার উপরেই অ্যাসেসমেন্ট হবে, যদি বেশিতে আসে বেশিতে অ্যাসেসমেন্ট হবে। ওই জায়গাটাই যদি ফিক্সড করে দেওয়া হয় যে কোনো মূল্যে আমদানি হয় না কেন, ওই $200 জায়গায় তাকে যদি $50 বাড়িয়ে দেওয়া হয়, যদি ফিক্সড করে দেওয়া হয়, তাহলে কিন্তু আর সেই হুন্ডির টাকাটা ব্যবহার করবে না। ব্যাংক চ্যানেলে সে ব্যাংকের ফাইন্যান্সও পাবে, সরাসরি ব্যাংক চ্যানেলে সে ইম্পোর্ট করতে পারবে। তাহলে কিন্তু ওই হুন্ডির টাকাটা ব্যবহার কমে যাবে। শুধু ওই ব্যবসায়ীদের টাকাটা যদি হুন্ডির টাকাটা কমে যায়, আর যদি এই কমিশন বাণিজ্যের টাকাটা যদি কমে যায়, বন্ধ হয়ে যায়, এই উৎস দুইটা যদি মিট আপ করা যায়, তাহলে কিন্তু আর ওই হুন্ডির ব্যবসাটা চালু থাকবে না। তাহলে ওই টাকাটা হুন্ডিওয়ালারা কিনলেও বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে এই ডলারগুলোই। তাহলেই আমাদের রিজার্ভ সংকট আমার মনে হয় কমে যাবে ইনশাআল্লাহ। যে মাছাদুল আলম, আমরা আরো আপনার কথা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম। জনাব মাসাদুল আলম, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, এই যে আপনি গ্যাসের সমস্যার কথা বললেন এবং এ কারণে যে আপনাদের শিল্প কারখানার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে সেটি বললেন, পাশাপাশি বিদ্যুতের সমস্যা কি গেছে কেটে, যে বিষয়টা আপনারা আগে বলছিলেন? না, বিদ্যুতের সমস্যা এখনো কেটে যায়নি। বিদ্যুৎ শীতকালে এমনি ব্যবহার কমে যায়, মানে আমাদের সরকারি অফিসের বা প্রাইভেট ব্যক্তিগত অফিসের সব এসিগুলি বন্ধ থাকে, এখানে একটা বিরাট সাশ্রয় হয় বিদ্যুতে। এই জন্য এখন আমরা একটু ভালো আছি। আমরা শঙ্কিত আবার যখন এই শীতকাল চলে যাবে তখন না আবার সেই সংকটটা আসে, যদি না আমাদের সমস্ত ব্যবস্থার ডেভেলপমেন্ট না হয়। যদি ওইখানেও এলএনজি আসতে হবে, গ্যাস আসতে হবে, যদি ডিজেল আসতে হবে, তাহলে না আমার পাওয়ার স্টেশনগুলি চললে আমরা সেই গ্যাসগুলি পাবো, ডিস্ট্রিবিউশন লাইনগুলি ঠিক হলে আমরা পাবো। আমাদের উপর পারমাণবিক কেন্দ্র যেটা হচ্ছিল এটা তো এখন বন্ধ হয়ে গেল দেখতেছি, কিন্তু ইনভেস্টমেন্ট তো আমাদের হয়ে গেছে। তো সব মিলায় আমরা খুব আশার আলো কম দেখছি। তবে আমরা সরকারের কাছে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীর এটা একটা বিরাট সাফল্য। বিদ্যুতের আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছিলাম, আমাদের বিদ্যুতের ভাসছিল দেশ, এক সময় গ্যাসে ভাসছিল, আমরা ক্যাপটিভ পাওয়ার করছি, এখন ক্যাপটিভ পাওয়ারে ইনভেস্ট করছি, এখন আবার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো। এই ক্যাপটিভ পাওয়ারগুলি কিন্তু বন্ধ হয়ে যাবে, তার কারণ সার্ভাইভ করতে পারবে না, তাহলে কিন্তু গভর্নমেন্টের উপরে চাপ বাড়বে। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে যারা নীতি নির্ধারক তারা এই রেটটা পুনর্বিবেচনা করবেন এবং দ্রুত আসলে সমস্যার সমাধান করবেন, দেশের অর্থনীতির চাকা সচল করবেন। তাহলেই যে নিজস্ব সক্ষমতায় যে আমরা পদ্মা ব্রিজ করলাম, এই ডেভেলপমেন্ট করলাম, এটার কন্ট্রিবিউশন কিন্তু আমাদের দেশের সকলের। এইটা আমার ফ্যাক্টরিতেই বলি, আমার ফ্যাক্টরিতে যেই 600 কর্মকর্তারা আছে, এরা কিন্তু এই ধর্মঘট, হরতাল, করোনা, ঝড়, বৃষ্টি, বাদল কিছুই মানে না। এরা 12 ঘন্টার নিচে ডিউটি করে না, অক্লান্ত পরিশ্রম করে তারা কোন রকম নিজেদের সার্ভাইভ করতে চায়। আমরা করে যাচ্ছি, ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা করে যাচ্ছি, আমাদের মতো অনেক প্রতিষ্ঠান করে আজকে দেশটাকে এই জায়গায় নিয়ে আসছে। কিন্তু এখন যদি আপনার পর্যাপ্ত কাঁচামাল যদি না পাওয়া যায়, যদি নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ না থাকে, তাহলে আপনাদের কারখানায় কিংবা এই সেক্টরে যে ম্যাক্সিমাম শ্রমিক তো হচ্ছে আপনার কন্ট্রাকচুয়াল, তারা কি একটা আনরেস্ট তৈরি করতে পারে না? এরকম একটা আশঙ্কা তো থাকে। এরকম আশঙ্কা তো আছে, যেইভাবে চলছে
এইভাবে চলতে থাকলে তো অচিরে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। আমি লাগবে আমাদের হয়তো 3 মাসের মাল সর্বোচ্চ স্টক থাকে, আজকে প্রায় 6 মাসের উপরে হয়ে গেল আমরা একেবারেই ইম্পোর্ট করতে পারি না। গত মাস থেকে আমাদের চালু হয়েছে, যেখানে আমার 10,000 টন লাগে 1,000 টন আমি করতে পারি, এইরকম হচ্ছে। একটা পিআই ব্যাংকে দিলে 6 মাস 1 মাস 2 মাস পরে সে এলসিটা করে। এইভাবে চলতে থাকলে তো মাসখানিক পরে এমনি মাস 2 মাসের মধ্যে সব বন্ধ হয়ে যাবে। যদি এবং গভর্নমেন্টও যদি ডেভেলপমেন্ট ওয়ার্ক চালু না করে, আমাদের দেশের 60% কাজ ডেভেলপমেন্ট ওয়ার্ক ছিল গভর্নমেন্টের, এবং হাতে যে মেগা প্রজেক্টগুলি, আরও নতুন প্রজেক্ট যেগুলি আছে, এগুলি যদি হয়, এগুলি হবে বলেই এগুলিকে সামনে রেখেই কিন্তু আমরা আমাদের সক্ষমতাকে বৃদ্ধি করেছি। আজকে প্রায় 70 লক্ষ টনের উপরে আমাদের ক্যাপাসিটি আছে, এবং আরও এক্সপেনশন হচ্ছে, যে সামনে আরও কাজ আছে আমাদের। আমরা তো কেবল উন্নয়নের সিঁড়িতে উঠছি, এটাকে আগায় নিতে গেলে আমাদের আরো ক্যাপাসিটি বাড়াতে হবে। পুরো সক্ষমতা আপনারা কাজে লাগাতে পারছেন না। এখন যদি আমাদের সরকার হঠাৎ করে বন্ধ করে দেয় ডেভেলপমেন্ট ওয়ার্ক, তাহলে প্রাইভেট সেক্টরে একটা প্যানিক তৈরি হয়ে গেছে, তারাও আর ইনভেস্টমেন্ট করছে না। তাহলে তো এই ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যাবে। এই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়া মানে কি? আমার রড ফ্যাক্টরি বন্ধ হবে, সিমেন্ট ফ্যাক্টরি বন্ধ হবে, ইটা, বালু, সিমেন্ট, পাথর, আপনি টাইলস ফ্যাক্টরি বলেন, রং ফ্যাক্টরি বলেন, তার কাটা, প্রায় 18টা লিঙ্কেজ ইন্ডাস্ট্রি একসাথে বন্ধ হয়ে যাবে। প্রায় 2 কোটি পরিবার কর্মহীন হয়ে যাবে। তো এই কর্মহীন হয়ে গেলে আপনার সেই তো বিরাট দুর্ভিক্ষ দেখা দিবে। তো আশা করি সেই রকম অবস্থায় আমরা যাব না। আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা করোনায় যেভাবে আল্লাহ পাক আমাদের রক্ষা করেছেন, আমাদের সরকারও যথেষ্ট সহযোগিতা করেছেন, আমাদের সকলকে করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছেন। তো এই জন্য আমরা দেখছি দৃশ্যমান চেষ্টা করছেন সরকার। আজকে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের এমডি আসছেন। এই ক্রাইসিসটা আমাদের ফুলফিল করতে হবে এবং আমাদের অর্থনৈতিক চাকা চালু করতে হবে। এই ক্রাইসিসের মধ্যে সরকারের ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ করে দিলে, সরকারি ব্যয় বৃদ্ধি না করলে অর্থনীতির চাকা চালু হবে না, এবং আমাদেরকে আস্থায় আনতে হবে। দেশে যাদের সক্ষমতা আছে তারা আস্থায় না আসলে বিনিয়োগ করবে না। বিদেশিরা তো দূরের কথা, দেশের বিনিয়োগই তো আমাদের বাইরে চলে যাচ্ছে। তো এই জন্য সরকারকে, আমাদেরকে, যারা আছে, যাদের এই দেশে বিনিয়োগ করার সক্ষমতা আছে, তাদেরকে আস্থায় দিতে হবে। এই হঠাৎ করে আমি যদি এই 11 টাকার গ্যাস যদি আমি 30 টাকা হয়ে যায়, তা আমি কিসের আশা ইন্ডাস্ট্রি করব? আজকে যারা ক্যাপটিভ পাওয়ার করেছে, এই সময় অনেককেই সুযোগ দেওয়া হয়েছে, কেউ এত বড় ইনভেস্টমেন্টে যায় নাই। যারা ঝুঁকি নিয়ে করেছে, আজকে তারা ঝুঁকির মধ্যে পড়ে গেল, তাদের পুরো ক্যাপটিভ পাওয়ারটাই এখন ঝুঁকির মধ্যে পড়ে গেল। সরকারি গ্রিড লাইনের বিদ্যুতের চাইতে এখন আমাদের ক্যাপটিভ পাওয়ারের প্রাইস বেশি পড়ে যায়। এখন সমাধানটা কি হবে? সমাধানটাকে, এটাকে সমন্বয় করতে হবে সরকারকে, আস্তে আস্তে ধীরে ধীরে সমন্বয় করতে হবে। এবং এই ইন্ডাস্ট্রিগুলি চালু হলে এখান থেকে তো রেভিনিউ আসবে, ট্যাক্স আসবে, এই ট্যাক্সের টাকা দিয়ে কিছু ভর্তুকি দিবে, আস্তে আস্তে অ্যাডজাস্ট করুক। আমরাও চাই না এই ইনসেন্টিভ নিয়ে ইন্ডাস্ট্রি চালাইতে, আমরা চাই নিজেদের সক্ষমতাই চলবো, কিন্তু আমাদের এই যে ফুটোগুলি বন্ধ করতে হবে। এই যেইভাবে কমিশন বাণিজ্যের টাকাগুলি পাচার হয়ে যাচ্ছে, আমাদের ব্যবসায়ীদের ভ্যাট ট্যাক্সের আইন কানুনগুলোকে সংস্কার করতে হবে। আমাদের 18 কোটি মানুষের দেশ, এই দেশে 2 কোটি লোক ট্যাক্স দিবে, ট্যাক্স পেয়ারের সংখ্যা এত কম থাকবে কেন? কিন্তু এটাকে সহজ করতে হবে, সহজলভ্য করতে হবে। আমি মনে করি 5 to 15% মধ্যে যদি ট্যাক্সটা আসে আর আমরা সকলে যদি দেই, তাহলে এখনকার চাইতে বেশি আদায় হবে। তো মোটিভেটেড করতে হবে, সাথে আমাদের ট্যাক্স পেয়ারকে সাহস যোগাতে হবে। যে ট্যাক্স বেশি দেয় সে বেশি বিপদে পড়ে। তো এই অবস্থার থেকে আমাদের পরিবর্তন ঘটাইতে হবে। তো এই অবস্থাটা আমাদের সরকারকে, আজকে জনবান্ধব সরকার যারা আমলা আছেন, তারাও এই জিনিসটা উপলব্ধি করতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, মোটিভেটেড করতে হবে, এবং রেভিনিউ, ওই রেট কমিয়ে রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের পরিধি বাড়াতে হবে। আপনাদের এই সেক্টরে কি এনবিআর সংক্রান্ত জটিলতা কি কমলো কিনা? জটিলতা তো এনবিআর এর মেন্টালিটি তো চেঞ্জ হয় নাই। আমরা কোনো প্রয়োজনে এনবিআর এর চেয়ারম্যানের সাথে দেখা করতে পারি না। হ্যাঁ, আমাদের এফবিসিসিআই বলে ওনারাও হতাশ। তো এই দীর্ঘদিন যাবৎ আমার ব্যবসার জীবনে, আমি তো প্রায় 20 বছর যাবৎ অ্যাসোসিয়েশন নিয়ে কাজ করি। প্রতি বছরই আমরা এনবিআর এর চেয়ারম্যানের সাথে মিটিং টিটিং করি, কিন্তু এখন যে মিটিংগুলি হয় দৃশ্যমান, কিন্তু আমাদের কোনো প্রতিফলন ঘটে না। অথচ আমাদের কিন্তু অনেক আইন কানুন সংস্কার আমরা করেছি। যেমন ট্যাক্সের যেই ট্যারিফের কথা বললাম, আমরা কিন্তু একেবারে ফিক্সড, যে দামই আমি মাল ক্রয় করি না কেন,
টন প্রতি 1500 টাকা ভ্যাট দিই, VAT এই ট্যাক্স দিই, অগ্রিম আয়কর, ট্যাক্স, কাস্টম ডিউটি যেটা, জি। যে কারণে আমাদের ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস এগুলি করার কোনো প্রয়োজনই হয় না। ট্যারিফ আমাদের ভ্যাটের করা আছে, সহজ আইন করা হচ্ছে, তারপরেও কিছু অসাধু কর্মকর্তা আছে, তারা অনেক ফাঁক ফোকরে, যেমন আমাদের একটা মেল্টিং স্ক্র্যাপ লোকালি যেগুলি ভাঙাড়ি সংগ্রহ করে, এটা ট্যাক্সের আওতামুক্ত। ট্যাক্সের আওতামুক্ত হলো ওখানে বলা আছে যোগানদারের ক্ষেত্রে তার ভ্যাটের চালান দিতে হবে, ভ্যাটের আওতামুক্ত, এবং এটাকে সংরক্ষণ করতে হবে, সে তার সার্কেলে দিবে না। আবার বলা আছে ওখানে যোগানদার আবার অন্য যে কোনো উপায়ে, এখন অন্য যে কোনো উপায়ে বলতে গেলে একটা ট্রেডার্সও হতে পারে, একটা ওই ফেরিওয়ালার দোকানদারও হতে পারে। এই জিনিসগুলি কনফিউশনের কারণে আমাদের কাছে উল্টা এটা নিয়ে ভ্যাট দাবি করে বসে। এই ধরনের ছোটোখাটো কিছু ত্রুটি আছে যেগুলি সহজ করে দিলে, এটাকে যদি 1 নম্বর শিডিউলে দেওয়া হতো তাহলে কিন্তু আর আমাদেরকে এটা নিয়ে ব্ল্যাকমেল করার সুযোগ পেত না। এই রকম অনেক জায়গায় ঘাটতি আছে যেগুলি সংস্কার করলে ট্যাক্সের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। সবাই ভালো ট্যাক্স পেয়ার হতে চাই আমরা, কিন্তু সেটা আমাদের সহজ হতে হবে, সরলীকরণ করতে হবে। আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা ভীতি আছে যে ওখানে গেলেই কোনো না কোনোভাবে আমাকে জড়াবেই, এইটাকে দূর করতে হবে। আমরা আশা করি এনবিআর এই বিষয়গুলো সমাধানের দিকে নজর দেবেন। যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।